আসলে জাতিসংঘ দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে। এই সাপ যখন ছোবল মারবে তখন রাষ্ট্রসংঘ কি বুঝবে? ততক্ষণে তো হামাসের মতো তৈরি হয়ে যাবে। পুলিশের ওপর হামলা করেছে এনসিপি। এই যে বাংলাদেশ আর্মি কি করছে, তাদের দেশে তারা গুলি চালাচ্ছে। কেন? নিজের দেশে আওয়ামী লীগের সমর্থক নেতা নেত্রীদের। ইউনুস মিয়া রক্তে চাইবে বাংলাদেশ ধুয়ে যাক, তার কারণ তার চাই মাসনাদ। আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো ইঙ্গিত টিঙ্গিত নয়, এটা ইঙ্গিত নয়, এটা হবে পরিকল্পনা। গোপালগঞ্জ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেখানকার সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর আসল রূপ। বাংলাদেশ আর্মি অর্থাৎ এই প্রো পাকিস্তান এবং যারা ইসলামিস্ট, তারা আসলে কাজ করছে এনসিপির হয়ে। অনির্বাচিত রাষ্ট্রপ্রধান ইউনুস মিয়ার হয়ে তারা কাজ করছে এবং তারা চাইছে গণহত্যা হোক। তার কারণ গণহত্যা হলেই গোটা দেশ জুড়ে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। দেখুন, গোটা পৃথিবীতে আজকে যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আজকে শুরু হয়নি। বেশ কয়েক দশক ধরে বাড়তে 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 আজকের অবস্থায় আমরা পড়েছি। কেন বলছি? ওইদিকে রুশ আর ইউক্রেনের যুদ্ধ চলছে তো চলছেই, আবার এদিকে ইসরায়েলে অতর্কিত আক্রমণ করলো হামাস, জড়িয়ে পড়ল গোটা প্যালেস্তাইন, ইরান থেকে শুরু করে সিরিয়া বিস্তীর্ণ অংশ সেখানে জড়িয়ে পড়েছে। একই অবস্থা হয়েছে পাকিস্তানে। ধীরে ধীরে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের চাষ হতে শুরু করলো। অতঃপর কি হলো? পাকিস্তানটাই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে গেল। পহেলগামের পর ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এবং বীর বিক্রমে লড়েছে। পাকিস্তান যদি হাঁটু গেড়ে নত জানু না হয়ে, যদি আমাদের কাছে তারা ভিক্ষে না চাইতো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ না হতো, আজকে 9টা সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা ধ্বংস করে দিয়েছি, একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি, বাদ বাকিগুলোও শেষ করে দিতাম। অনেকে বলছে বহির্বিশ্বের এই উপমহাদেশ সম্পর্কে কম ধারণার জন্যই আজকে এই উপমহাদেশ এবং গোটা পৃথিবী আজকে কোথাও যেন অশান্ত। আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্রসংঘ, তাকে নামেই শুধুমাত্র রাষ্ট্রসংঘ, নাকি এই রাষ্ট্রসংঘ পারে যে কোথায় কোথায় বিপদ ঘনাচ্ছে মানব সভ্যতার, তা আগে থেকে অনুধাবন করে ব্যবস্থা নেওয়ার? বরং উল্টোটাই করছে। ভাবুন, ইউনুস মিয়া অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, যার শাসনকালে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যালঘু হিন্দুদের নিধন করা হচ্ছে, বাংলাদেশে হিন্দু মহিলাদের সম্ভ্রম কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তিনিই নাকি পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। সেই রকম আরও একটা ভুল করতে চলেছে রাষ্ট্রসংঘ। কেন কেন বলছি এবং কি আবেদন রাখবো তাদের কাছে, সেটাই আজকে স্পষ্ট করব। আপনারা জানেন গোপালগঞ্জে কি হয়েছে। সেখানে এই মুহূর্তে এখনো পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সেখানে কিন্তু এখনো পর্যন্ত শান্তি ফেরেনি। প্রশ্ন হচ্ছে, অশান্তির মূলে শান্তি রক্ষার বাহিনী? প্রশ্ন হচ্ছে এটাই যে রক্ষক আসলে সেই ভক্ষক। গোপালগঞ্জ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেখানকার সেনাবাহিনীর, বাংলাদেশের সেনাবাহিনীর আসল রূপ। কেন বলছি? কেন তাদের দোষারোপ করছি? কেন তাদের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছি? এতদিন তো দাঁড় করাইনি, আজকে দাঁড় করাচ্ছি, কারণ
তাদের আপাত নিরপেক্ষ মুখোশ খসে পড়েছে। দেখাবো আপনাদের। প্রথমেই আপনারা জানেন, প্রথম আলো বাংলাদেশের প্রথম শ্রেণীর কাগজ কি লিখছে? গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 5। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গিয়েছেন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এই সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে মারা গেছেন। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এ নিয়ে 5 জন মারা গেলেন। এর আগে এই ঘটনায় নিহত হন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটলিপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়া সোহেল মোল্লা, সদর উপজেলা ভেড়ার বাজার এলাকার ইমন। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও 2 জন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন সুমন বিশ্বাস, 30 বছর বয়স, আব্বাস আলী, তারও বয়স 30 বছর। প্রথম আলো তার নিজস্ব প্রতিবেদক পরিষ্কার রিপোর্ট করছে একেবারে 18 জুলাই 2025-এ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, খণ্ডযুদ্ধের ছবি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে এরা কারা? এটা কারা? সেনাবাহিনী। এখানে কারা? এখানে 2-1 জন প্রেসের লোক সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনী তার সাজোয়া গাড়িতে ঘুরছে এবং সেখানে প্রহররত জলপাই উর্দি পরহিত সেনাবাহিনী। ঢাকার পুলিশ, তাদের ইউনিফর্ম নীল, আর এখানে সেনাবাহিনী। The Economic Times লিখছে, Bangladesh remains on edge a day after Islamist and pro-Pak section of army attack Awami League. একেবারে পরিষ্কার, Islamist and pro-Pak section of army attack Awami League. Clashes in Gopalganj, Bangladesh near Sheikh Mujib's burial site have escalated, prompting the International Crimes Research Foundation to petition the UN alleging genocide. The ICRF accuses Bangladesh Army of supporting the Nationalist Citizen Party's attempt to desecrate the site and opening fire on civilians, resulting in reported casualties and human rights violation. The group demands an independent international investigation. খুব পরিষ্কার, আসলে গোপালগঞ্জ ছিল আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ। বাংলাদেশে প্রায় 1 বছর হতে চলেছে। এবার এলাকা দখলের লড়াইতে পাকিস্তান, অর্থাৎ যাদের রাজাকার বলা হয়, পাকিস্তানের দালাল সেই মিলিটারি, অর্থাৎ পাকিস্তান, প্রো পাকিস্তান সেকশন অফ আর্মি, এবং তারা জঙ্গি সন্ত্রাসবাদী ইসলামী, যারা সেনাবাহিনীর পোশাক পরে আসলে জঙ্গি সন্ত্রাসবাদী, তারা এই সাঁজোয়া গাড়িতে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগে যারা সমর্থক তাদের নিধন করতে গিয়েছে। আর নেতৃত্ব দিচ্ছে কে? নাহিদ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ ইউনুস মিয়ার যারা চেলা তারা। এবং খুব পরিষ্কারভাবে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা পিটিশন করেছে ইউএনএতে, রাষ্ট্রসংঘে, যে গণহত্যা চলছে, জেনোসাইড চলছে গোপালগঞ্জে। The ICRF accuses Bangladesh Army of supporting Nationalist Citizen Party's attempt to ভাবতে পারেন বাংলাদেশ আর্মি তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তারা নাকি নিরপেক্ষ, আসলে তারা প্রো ইসলামিস্ট এবং তারা প্রো পাকিস্তান। আসলে তারাই সাঁজোয়া গাড়ি নিয়ে চলে গিয়েছে, অর্থাৎ ছাত্র নেতাদের বলছে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পেছনে আছি। এখন প্রশ্ন হচ্ছে, এরা তো এখন আর ছাত্র নেতা নয়, এরা তো আর কলেজ বিশ্ববিদ্যালয় এখন পড়ুয়া নয়। এরা কারা? এরা হচ্ছে ইউনুস মিয়া,
তাদের দিয়ে একটা পার্টি করেছেন, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, এনসিপি। তারা সৈন্যবাহিনী নিয়ে গিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, নেতৃত্ব তাদের কচু কাটা করতে। আর তার সঙ্গে কে? বাংলাদেশ আর্মির একাংশ, যারা প্রো পাক সেকশন অফ আর্মি এবং ইসলামিস্ট। Bangladesh remains on edge and clashes that erupted in former Prime Minister Sheikh Hasina's and her father, founder of Bangladesh, Sheikh Mujib. Gopalganj on Wednesday have reached the United Nations in what is allegedly being described as genocide. ওখানে গণহত্যা হচ্ছে। এটা কি চলছে? এই যে বাংলাদেশ আর্মি কি করছে? তাদের দেশে তারা গুলি চালাচ্ছে। কেন? তাদের দেশে তারা আক্রমণ করছে। কাদের আক্রমণ করছে? নিজের দেশে আওয়ামী লীগের সমর্থক নেতা নেত্রীদের। এটাকে জেনোসাইড বলবেন না? এটাকে গণহত্যা বলবেন না? হ্যাঁ, বাংলাদেশ আর্মি অর্থাৎ এই প্রো পাকিস্তান এবং যারা ইসলামিস্ট, তারা আসলে কাজ করছে এনসিপির হয়ে। অনির্বাচিত রাষ্ট্রপ্রধান ইউনূস মিয়ার হয়ে তারা কাজ করছে এবং তারা চাইছে গণহত্যা হোক। তার কারণ গণহত্যা হলেই গোটা দেশ জুড়ে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে ইউনূস মিয়া তিনি বসে থাকবেন মসনদে। দেখুন, ইউনূস মিয়ার মতো, তার মতো ঘৃণ্য ব্যক্তি, তার মতো ঘৃণ্য ব্যক্তি তো চাইবেই বসে থাকতে, রক্তে চাইবে বাংলাদেশ ধুয়ে যাক, তার কারণ তার চাই মসনদ। কিন্তু আর্মি, বাংলাদেশ আর্মি কেন এরকম করছে? তাও মেনে নিলাম। বাংলাদেশ আর্মি এখন প্রো পাকিস্তান, বাংলাদেশ আর্মি হচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি যারা ইউনিফর্মে পড়ে আছে। আমি সবাইকে বলবো না, সেনাবাহিনীর একাংশ করছে এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে কে প্রশ্রয় দিচ্ছে, কারা? আসুন, গোপালগঞ্জে আমি ঢাকা পোস্ট সেখান থেকে নিচ্ছি। গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি 475 জন। ইউনূস মিয়া বলুন, এই 475 জন কে? যারা বাইরে থেকে গিয়ে হামলা করলো সেনাবাহিনী নিয়ে, তাদের একজনও আছে? বেছে বেছে তো আপনারা আপনাদের দেশের নাগরিককে, যারা আপনাদের বিরুদ্ধাচারণ করছেন, তাদের ধরেছেন। তাহলে বলবেন না ফ্যাসিস্ট সরকার চলছে বাংলাদেশে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ 75 জনের নাম উল্লেখ ও 400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এই অজ্ঞাত আসামি আসলে অজ্ঞাত নয়, এরা আসলে ইউনূস মিয়ার বিরোধিতা করেছে। এরা আসল ব্যাপার, এরা চাইছে নির্বাচন। এদের মধ্যে এই 400 জন আমি আপনাদের হলফ করে বলছি, এরা আওয়ামী লীগ বা ছাত্রলীগের তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে বা তাদের সমর্থক। গোপালগঞ্জের কারফিউর মধ্যে অভিযানে আটক 45। প্রথম আলো একই কথা লিখছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ ও হামলা, অগ্নিসংযোগের ঘটনা আজ শুক্রবার সকাল পর্যন্ত 45 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সেজিদুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। এখন আপনারা দেখুন, এখানে একটা জায়গায় লিখেছে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর কারা করেছে? গোপালগঞ্জের যারা সাধারণ মানুষ, তারা সেখানকার বাসিন্দা, তারা পুলিশের ওপর হামলা করেনি। পুলিশের ওপর হামলা করেছে সেনা নিয়ে যারা গিয়েছে কাপুরুষের মতো, তারা করেছে। অর্থাৎ পুলিশের গাড়ি তারা ভাঙচুর করেছে। তার কারণ পুলিশ চেয়েছিল, গোপালগঞ্জের পুলিশ চেয়েছিল যে গোপালগঞ্জের বাসিন্দাদের তারা যাতে কোনো রকম অশান্তির মধ্যে পড়ে না। তাদের যেহেতু সরিয়ে নিচ্ছিল এবং যেভাবে ছুটে এসেছিল বহিরাগতরা, তাদের সরিয়ে দেওয়ার মতো যখন সময় হলো, তখন আসলে এনসিপির নেতৃত্ব ভেবেছিল পুলিশও বোধহয়
সেনার মতো অর্থাৎ প্রো পাকিস্তান প্রো ইসলামী অর্থাৎ পাকিস্তানপন্থী বাংলাদেশের একাংশ সেনার মতো তারাও বোধহয় তাদের সঙ্গেই থাকবে। তারা সঙ্গ দেয়নি, আর সেই জন্যে পুলিশের ওপর হামলা করেছে এনসিপি। আর সেই জন্যে মিথ্যে দোষ সাজিয়ে অপরাধ তাদের অভিযুক্ত করে এই 475 জনকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, যে খবর বাংলাদেশের কোনো মিডিয়া দেবে না সে খবর আমি আপনাদের দিচ্ছি, যে আসলে পুলিশকে সেনাকর্তারা জোর করে এই সমস্ত সন্ত্রাসবাদী ইসলামিক প্রো পাকিস্তান সেনার লোকেরা তারা জোর করে পুলিশকে দিয়ে বাধ্য করেছে এই 475 জনকে গ্রেফতার করতে। দেখুন ছবি, আপনাদের এই ছবিগুলো দেখতে বলবো। কারা উঠছে সেনাবাহিনীর গাড়িতে? কারা কারা রয়েছে সেনাবাহিনীর গাড়িতে? একবার নিজের চোখে দেখে নিন যে সেনাবাহিনী কীরকম করে আগুন ধরিয়ে গোপালগঞ্জে রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে কাদের বাঁচাচ্ছে একবার দেখে নিন। কই ছাত্রলীগ আওয়ামী লীগের যারা সমর্থক তাদের একজন কেউ তো বাঁচাননি। একের পর এক মানুষ সেখানে মারা গেছে। এগুলো সব সরকারি রিপোর্ট। বেসরকারি মতে 21 জন মারা গেছে। কই তাদের তো আপনারা রক্ষা করেনি। একবার দেখে নেব সেই ছবি। আর কেউ আছে যারা আপাতত কই এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য জানানোর জন্য। গোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট। নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন, প্রথম আলো লিখছে। এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবশ্যই গোপালগঞ্জের সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট। আরে আমি আপনাদের বলে রাখছি, কোনো ইঙ্গিত টিঙ্গিত না, পরিকল্পনা ছিল। ঠান্ডা মাথায় গণহত্যার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা করেছে স্বরাষ্ট্র সচিব, এই পরিকল্পনা করেছে পাকিস্তানপন্থী উগ্র ইসলামিক সন্ত্রাসবাদী সেনার একাংশ, অর্থাৎ বাংলাদেশের সেনার একাংশ এখন প্রো পাকিস্তানপন্থী এবং তারা উগ্র ইসলামিক সন্ত্রাসবাদী। এই যে নেহাত তাদের ধক ছিল না, নেহাত তাদের সাহস ছিল না। নয়তো অপারেশন সিন্দুরে যখন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছিলাম ওরাও আসতো, জানে পারবে না, ভীতু এবং কাপুরুষ, সেই জন্য কিছু করতে পারেনি। সুতরাং আপনাদের স্পষ্ট জানিয়ে রাখি, এই স্বরাষ্ট্র সচিব এই হচ্ছে কাঠগোড়াতে রয়েছে, ঠান্ডা মাথায় অপারেশন করেছে। এখন শোনাচ্ছে গোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট। নিরাপত্তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তো উঠবেই। আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো ইঙ্গিত টিঙ্গিত নয়, এটা ইঙ্গিত নয়, এটা হবে পরিকল্পনা। প্রথম আলো লিখছে, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল। তথ্য তো থাকবেই, গোয়েন্দা তথ্য তো থাকবেই। আগে তো রেকি করে গেছে সেনাবাহিনীর শীর্ষকর্তারা গোপালগঞ্জে গিয়ে রেকি করে গেছে। আমি আবার বলছি, বাংলাদেশের মিডিয়া আপনাদের এই খবরটা দেবে না। আমি জানি বাংলাদেশের সৎ সাংবাদিকরা আছে, আমি জানি সেখানকার সাংবাদিকরা তারা সংবাদ করার জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে, কিন্তু এখন তারা পারবে না, কারণ ইউনূস মিয়া এখন ক্ষমতায় রয়েছে। এখন কারোর ক্ষমতা নেই সঠিক খবরটা তুলে দেওয়ার। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, এত পরিমাণ হবে সে তথ্য ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে। গোয়েন্দা দপ্তর থেকে সতর্ক করেছিল, কিন্তু পরিকল্পনা কাকে? মানে যে খুন করবে তাকেই এসে গোয়েন্দা বলছে জানেন এরকম খুনের ঘটনা হতে পারে। যে গণহত্যা করবে, যে জেনোসাইড করবে
তাকেই সে গোয়েন্দা বলছে যে জানেন ওখানে জেনোসাইড হতে পারে। ঠান্ডা মাথায় তিনি একসময় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোক, ইউনুস মিয়ার লোক, পাকিস্তানের লোক এবং জঙ্গি সন্ত্রাসবাদী ইসলামিক শক্তিতে বিশ্বাস করে, সে ঠান্ডা মাথায় করেছে। কি করেছে? চালা চামুন্ডা যেগুলো রয়েছে, ওই নাহিদ ফাহিদ, ওই যেগুলো তথাকথিত ছাত্র বিপ্লবের নেতা, ইউনুস মিয়ার চালা, তাদের পাঠিয়ে দিয়েছে, আর পাঠিয়ে দিয়েছে সেনাবাহিনীকে। আপনারা ভিডিওতে দেখেছেন তো, এই নাহিদ এবং তার পাশাপাশি যারা রয়েছে তারা কিছুই করেনি, আসলে তাদের নিয়ে যাওয়া হয়েছে শুধু লোক দেখানোর জন্য। কারণ বাংলাদেশের প্রো পাকিস্তান, প্রো ইসলামিক সন্ত্রাসবাদী বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ, তাদের না নিয়ে গেলে চিত্রনাট্যটা সম্পূর্ণ হচ্ছিল না। আর বেশি সময় নেব না, মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের বুঝিয়ে দেব কেন কেন আমাদের পক্ষে, কেন পৃথিবীর পক্ষে আমরা আরও একটা সন্ত্রাসবাদী দেশ জন্ম দিতে চলেছি, আরও একটা সন্ত্রাসবাদী সেনাবাহিনীর জন্ম দিতে চলেছি, এবং কাঠগোড়ায় রাষ্ট্রসংঘ কেন বলছি। খুব ঠান্ডা মাথায় বলি না, আমি কোনো ভারতীয় পত্রপত্রিকা বা আমি নিজের মন গড়া কথা বলছি না, আমি ঢাকা ট্রিবিউন থেকে উদ্ধৃতি দেব। কি লিখছে? বাংলাদেশ আর্মড ফোর্সেস হ্যাভ আর্নড আ টোটাল 27,914 crore by participating in different UN peacekeeping missions abroad in 23 fiscal years since 2000 to 2001. Law Minister Anisul Haq, who is in charge of Defence Ministry in Parliament, gave the figure in the House while replying to a tabled question of ruling Awabi League MP Habibur Rahman from Bogra. দেখুন, পার্লামেন্টে তাদেরই, মানে এটা আমাদের কথা নয়, পার্লামেন্টে এই যে ল মিনিস্টার আছেন আনিসুল হক, তিনি জানিয়েছিলেন যে 27,941 কোটি টাকা 2001 থেকে, অর্থাৎ এই আর্থিক থেকে গত 23 বছরে অর্থাৎ 2024 পর্যন্ত তাদের আয় করেছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে চুক্তি স্বাক্ষর। আমি এই বিষয়টা আসব, কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে প্রথম আলোর এই প্রতিবেদন দিয়েই শেষ করব, আপনাদের একবার দেখিয়ে দেব। তার আগে জানিয়ে রাখি, আর্মড ফোর্সেস আর্ন ওভার 27,000 crore from UN missions in 23 years. ঢাকা ট্রিবিউন লিখছে, ল মিনিস্টার আনিসুল revealed the information income peacekeeping mission is 1,214 crore. বুঝতে পারছেন, প্রতি বছর এই টাকাটা তারা পেয়েছে। The scripted answer, Anisul informed the House that average income through participating the peacekeeping mission has been 1,214 crore টাকা। এই টাকাটা প্রতি বছর এই সমস্ত সেনাবাহিনীর উর্দিপরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি যারা পাকিস্তানের পক্ষে, তারা পাচ্ছে। সুতরাং খুব স্পষ্টভাবে বলে রাখি, আসলে জাতিসংঘ দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে। এই সাপ যখন ছোবল মারবে তখন রাষ্ট্রসংঘ কি বুঝবে? ততক্ষণে তো হামাসের মতো তৈরি হয়ে যাবে, ততক্ষণে তো এই ইসলামী সন্ত্রাসবাদী জঙ্গিরা তারা তৈরি হয়ে যাবে। দেখুন, বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বী যারা বিশ্বাসী, যারা মানুষজন আছেন, তারা শান্তিপূর্ণ, এবং আমি বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো ধার্মিক মানুষ, যে কোনো ধর্মের মানুষ, তারা হানাহানি চান না। সেখানে মুক্ত চিন্তার মানুষ আছে বাংলাদেশে, সেখানে বিদ্বজনেরা আছে, সেখানে অত্যন্ত, মানে এই যে ধরুন মারা গেল গোপালগঞ্জে, মারা গেল কারা? সাধারণ মানুষ। সেখানে হিন্দু নয়, মুসলমান নয়, সেখানে সাধারণ মানুষ যারা এই অব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারা মারা গেল। এখন বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ তারা চাইছে প্রো পাকিস্তান, এবং তার সঙ্গে সঙ্গে তারা চাইছেন সন্ত্রাসবাদী ইসলামী জঙ্গি হতে।
কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে, আর তাদের রাষ্ট্রসংঘ এই টাকা দিচ্ছে। এবার চলে আসি প্রথম আলো কি বলছে 18 জুলাইয়ের, খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার পরিষদে মিশন চালু হচ্ছে বাংলাদেশে, চুক্তি স্বাক্ষর। আবার টাকা পাবে বাংলাদেশের সেনাবাহিনী, আর সেই টাকা দিয়ে তারা ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিকে লালন পালন করবে, সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনবে, আর সেই টাকা দিয়ে তারা প্রো পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের চামচাগিরি করবে। এবার চলে আসি, এই হচ্ছে আসিফ মুনির। আপনারা জানেন এই আসিফ মুনিরকে, এখন নাকি ফিল্ড মার্শাল নিজেই নিয়ে নিয়েছে। এই আসিফ মুনির আসলে কে? এ আসলে সেনাবাহিনীর ইউনিফর্ম পরে আসলে একটা সন্ত্রাসী ইসলামিক জঙ্গি, তার থেকে বড় কিছু নয়, এবং বিশ্বাসঘাতক। আমি সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি বলছি বলে খুব ধর্মপ্রাণ মানুষ ভাববেন না। ইরানের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতা এই করেছে, বলছিল আমরা মুসলমান, তোমরা মুসলমান, ইসলামের জন্য আমরা তোমাদের সঙ্গে আছি। যেই ইসরায়েল ইরানে বোম মারা শুরু করলো, যেই ইসরায়েল আক্রমণ করা শুরু করলো, সবার প্রথমে এই আসিফ মুনির সীমান্ত বন্ধ করে দিল। বেঈমান, ইরানের পেছন থেকে ইরানের পিঠে ছুরিটা এই মেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়াকারুজ্জামান এও কি হতে চাইছে আসিফ মুনির? বাংলাদেশ সেনাবাহিনী কি তাহলে প্রো পাকিস্তান সন্ত্রাসবাদী জঙ্গি হতে চাইছে, আর রাষ্ট্রসংঘ তাকে টাকা দিয়ে লালন পালন করবে? As a world citizen, I appeal to United Nations not to fund Bangladesh Army, because Bangladesh Army is now dominated by terrorists. আমি বিশ্ব নাগরিক হিসেবে রাষ্ট্রসংঘকে অনুরোধ করব, বাংলাদেশ আর্মিকে আপনারা আর ফান্ড দেবেন না। আসলে তাদের ফান্ড দেওয়ার অর্থই আপনারা ফান্ডিং করছেন টেররিস্টদের অর্থাৎ সন্ত্রাসবাদীদের। এখন প্রশ্ন, রাষ্ট্রসংঘ কি করবে?